আপনাদেরকে কোরিয়ার ড্রিঙ্কিং কালচার সম্পর্কে একটু বলবো, যা আমাদের ভারতের থেকে না সম্পূর্ণ ভিন্ন। আমাদের যে সমস্ত এশিয়ান কান্ট্রিগুলি রয়েছে তার মধ্যে আমাদের দেশ ভারতবর্ষ তো আছেই, সেই সঙ্গে বাংলাদেশ রয়েছে, তারপর ভুটান রয়েছে, নেপাল রয়েছে, সেই সঙ্গে রয়েছে ভিয়েতনাম, চায়না, কোরিয়া, জাপান ইত্যাদি আরও অনেক দেশ রয়েছে। তার মধ্যে আমি কোরিয়া, চায়না, ভিয়েতনাম এই তিনটি দেশে গেছি এবং প্রত্যেকটি দেশে ড্রিঙ্কিং কালচার দেখে আমার যে ধারণা হয়েছে সেই ধারণার বিষয়ে আপনাদেরকে আজকে একটু আমি বলবো। 19 বছর বয়স থেকে না ড্রিঙ্ক করা লিগেলি অ্যালাউ, অর্থাৎ হাই স্কুল শেষে যখন কেউ ইউনিভার্সিটিতে ওঠে অনেকেই তখন থেকেই সোশ্যালভাবে ড্রিঙ্ক করা শুরু করে। শুধু তাই নয়, জানলে অবাক হবেন, এখানে না কোনো পরিবারে যখন ফাংশন হয়ে থাকে তখন টিনেজাররাও বাবা মার সঙ্গে কিংবা আত্মীয় স্বজনের সঙ্গে সামান্য ড্রিঙ্ক করার পারমিশন পায়। সুতরাং এখানে ড্রিঙ্ক করা খুবই সোশ্যাল এবং কমন ব্যাপার। আবার জানেন তো, এখানে অনেকের ক্ষেত্রে ড্রিঙ্ক করা প্রথম শুরু হয়ে থাকে বাবা মার হাত ধরে। একজন বাবা মাই শেখায় কতটা পরিমাণ ড্রিঙ্ক করা উচিত, কোথায় ড্রিঙ্ক করা উচিত বা কতটা পরিমাণ খেয়ে নিজেকে ঠিক রাখা উচিত, সমস্ত কিছু এখানে একজন সন্তানকে বাবা মা কখনো কখনো শিখিয়ে থাকেন। সুতরাং এখানে রেসপন্সিবল ড্রিঙ্কিং কালচারটা বেশ জনপ্রিয়। যে ওয়েডিং সেরিমনিগুলো হয় না, ওয়েডিং সেরিমনিগুলো করে ছেলের পরিবার আর মেয়ের পরিবার একসঙ্গে বসে একই টেবিলে অ্যাডাল্টসরা আর বয়স্করা জানেন তো ড্রিঙ্ক করে থাকে। তবে এক্ষেত্রে দেখা যায় বয়স্কদের সামনে অ্যাডাল্টসরা ভদ্রতার খাতিরে অর্থাৎ রেসপেক্টের জন্য সামান্য মুখ ঘুরিয়ে সিপ নেয়, এইটুকুই পাচ্ছে। আর যে ব্যাপারটা খুব চোখে পড়ে না বললেই নয়, এখানে কিন্তু ছেলে মেয়ে নির্বিশেষে একই টেবিলে ড্রিঙ্ক করতে পারে। এটা খুব সোশ্যাল এবং কমন ব্যাপার, এখানে কেউ কাউকে এ নিয়ে জাজ করে। একটা পয়েন্ট বলি, এখানে কিন্তু ওপেন স্পেসেও লিগ্যালভাবে ড্রিঙ্ক করা যায়। যেমন এখানে যে পিকনিক হয়ে থাকে রিভার সাইডে, পিকনিকের সময় বিভিন্ন ফেস্টিভ্যালে, আর তো ওয়েডিং কালচারে তো ড্রিঙ্ক করার ব্যাপারটা আছেই বললাম। আবার জানেন তো, এখানে যে কনভিনিয়েন্স স্টোরগুলো রয়েছে উইকেন্ডে কিন্তু দেখা যায় সন্ধ্যাবেলা সবাই একসঙ্গে বসে ড্রিঙ্ক করে আর উইকেন্ডটা এনজয় করে। বললেই নয়, এখানে না সমস্ত মানুষেরা অর্থাৎ যারা অফিসে কাজ করেন, অফিসের পর কলিগরা একসঙ্গে রাত্রের খাবার খাওয়া এবং ড্রিঙ্ক করে থাকেন, যাকে কোরিয়ান ভাষায় হেওসিক বলা হয়। তবে 20 বছর মতো আগে এটা কিন্তু এখানে বাধ্যতামূলক ছিল, যার ফলে এর কিছু ইতিবাচক এবং নেতিবাচক দিকও লক্ষ্য করা যায়। তাই এখনকার দিনে তরুণরা খানিকটা হলেও এই চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসছে এবং এই কাজ থেকেও বিরত হয়েছে। এখন আপনাদের ইতিবাচক দিকটি বলি। আগেকার প্রজন্ম মনে করতো যে একসঙ্গে রাত্রের খাবার খাওয়া এবং ড্রিঙ্ক করার ফলে তাদের মধ্যে অনেকটা টাইম স্পেন্ড করতে পারতো, ফলে ব্যবসায়িক বন্ডিংও ভালো হতো। এর নেতিবাচক দিকটি বেশি ছিল। কেন বলুন তো? যেহেতু এখানে যাওয়া বাধ্যতামূলক ছিল, তাই সবসময় জুনিয়ররা মনে করতো সিনিয়ররা তাদেরকে বাধ্যতামূলকভাবে সেখানে যাওয়ার জন্য জোর করছে। এছাড়াও যেহেতু এই ডিনারে যেতে হতো, পরিবারকেও তারা খুব কম সময় দিতে পারতো, যা একটা খারাপ প্রভাব ফেলতো তাদের লাইফে। তাই বর্তমান প্রজন্ম এই হেওসিক ব্যাপারটি এড়িয়ে চলতে চেষ্টা করে। তারা মনে করে যে ওয়ার্ক কালচার অর্থাৎ ওয়ার্ক লাইফের পর যে সময়টা থাকে তারা পরিবারকে দেওয়ার চেষ্টা করে। তবে কথা না বললেই নয়, এখনও কিন্তু কোনো কোম্পানিতেই হেওসিক ব্যাপারটা রয়েছে আর অনেকেই সেখানে যান। শেষে এইটুকুই বলা, যেহেতু এখানে ড্রিঙ্ক করাটা প্রচুর সোশ্যাল এবং কমন ব্যাপার এবং রেসপন্সিবল ড্রিঙ্ক কালচার দেখা যায়, তাই এখানে অতিরিক্ত ড্রিঙ্ক করে যে বিশৃঙ্খলামূলক পরিবেশ সৃষ্টি, ড্রিঙ্ক করে যে মাতলামি ব্যাপারটা, এটা কিন্তু কোরিয়াতে একদম নেই বললেই চলে।